হ্যালো ছোট্ট বন্ধুরা, মিশি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত। আমি অঙ্কিতা, তোমাদের জিওগ্রাফি টিচার। আচ্ছা বলো তো, এই যে আমাদের প্রকৃতি এত সুন্দর দেখতে, কোথাও মালভূমি আছে, কোথাও সমভূমি আছে, কোথাও পাহাড় আছে, এই এত সুন্দর সুন্দর দেখতে প্রকৃতিগুলো তৈরি হয়েছে কিভাবে? জানো না তো? চলো জানিয়ে দিই। আমাদের এই যে পৃথিবী ভীষণ সুন্দর দেখতে, এই যে পৃথিবী সৃষ্টি হয়েছে তা বহু যুগ আগে সৃষ্টি হয়েছে। এই সৃষ্টির গল্পটা একটু শুনবে নাকি? চলো শুনাই তাহলে। দেখো, একদম শুরুর দিকে যদি কথা বলি না, আমাদের পৃথিবী দেখতে একটা আগুনের গোলার মতো ছিল, পুরো সূর্য যেরকম দেখতে, ঠিক সূর্যের মতো একটা গ্রহ ছিল, গ্রহ নয় নক্ষত্র ছিল। এই যে নক্ষত্রটা যখন সূর্যের সাথে এটা খুব জোর ধাক্কা খায়, তখন বিভিন্ন ছোট ছোট টুকরে ভাগ হয়ে যায়, এবং সেই টুকরোগুলোর মধ্যে একটা টুকরো হচ্ছে এই টুকরো। এই যে টুকরোটা, এটা ধীরে ধীরে খুব ঠান্ডা হয়। এবার দেখো, মা যদি সকাল সকাল ব্রেকফাস্টে দুধ খেতে দেয়, তুমি যদি খেতে ভুলে যাও, দেখো না দুধের উপরে একটা সুন্দর মালাই জমে যায়, একটা স্বর জমে যায়। পৃথিবীর ক্ষেত্রেও সেম জিনিসটা হয়েছিল, জানো তো? এই যে পৃথিবী আগুনের গোলা ছিল, এই আগুনের ওপর ভাগটা না আস্তে আস্তে ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা হলে কি ওপরটা শক্ত হয়ে যায়। কিন্তু এটা বলার পেছনে কম্প্যারিজনের কারণ কি? দেখো, এই যে দুধের মালাই কনসেপ্টটা, এটার ওপরটা তো ঠান্ডা হয়ে গেছে, শক্ত হয়ে গেছে, কিন্তু নিচটা তো লিকুইড ফর্মেই আছে, তরল অবস্থাতেই আছে। তাহলে এই যে দুধের কনসেপ্টটা আছে আমাদের পৃথিবীর ক্ষেত্রেও কিন্তু সেটাই হয়, জানো তো? পৃথিবীর ওপরটা শক্ত হলো, ভেতরটা কিন্তু নরম আগুন আছে, যেটাকে আমরা বলি ম্যাগমা। এই যে ম্যাগমার উপরে যে স্তরটা রয়েছে, এই স্তরটা, এবার দেখো, ধরো এই দুধটা কোনো কারণে ধাক্কা লাগলো, কি হবে? এই যে উপরে মালাইটা আছে একটু ভেঙে যাবে না? তো আমাদের পৃথিবীর ক্ষেত্রেও এই নড়াচড়াগুলো কিন্তু হতেই থাকে। এই নড়াচড়াগুলো হওয়ার পেছনে কারণ কি? এই নিচে থাকা সেই গরম ম্যাগমা। এই গরম ম্যাগমা গুলো নিচের মধ্যে কি হয়, ধীরে ধীরে, যেমন আমরা যখন কোনো জল ফুটাই, কোনো জল না, নর্মাল চা করার জন্য হোক জল ফুটাচ্ছি, কি হয়, তাপের জন্য জলগুলো ধীরে ধীরে ওপর দিকে আসে, বুদবুদি তৈরি হয়, আবার নিচে চলে যায় না? এটা একটা পরীক্ষা করেছো তোমরা নিচু ক্লাসে, কাগজ দিয়ে, ছোট ছোট রঙিন কাগজ দিয়ে, যে রঙিন কাগজগুলো যদি গরম জল ফোটানোর মধ্যে দিই, তাহলে কি দেখবো, ওটা গোল 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 ঘুরছে, মানে একবার নিচে যাচ্ছে, একবার উপরে আসছে। ম্যাগমার কনসেপ্টটাও সেটাই হয়। খুব গরম ম্যাগমা ধীরে ধীরে ওপরে আসে, এবার স্থলভাগটা তো ঠান্ডা, ঠান্ডা যখন হয় আবার নিচে চলে যায়, আবার গরম হয়। তো এই যে চলতে থাকে, এই ম্যাগমা চলার ফলে কি হয়, ওপরে যে শক্ত অংশটা আছে এটাও মুভমেন্ট করে। এবার মুভমেন্টও হয় দু রকমের, একটা মুভমেন্ট হতে পারে একটা ভেতর আরেকটা ঢুকে যাচ্ছে, আর একটা মুভমেন্ট হতে পারে দূরে সরে যাচ্ছে। এর ফলে তৈরি হয় নানান রকমের ভূমিরূপ। আরেকভাবে হতে পারে, সেটা হচ্ছে ধূমকেতু। কোনো কারণে ধরো পৃথিবীতে এসে খুব জোরে একটা ধূমকেতু পড়লো, তাহলে কি হবে? পৃথিবীর মধ্যে বিশাল বড় একটা গর্ত তৈরি হবে, সেটাও একটা ভূমিরূপ বলতে পারি। এবার দেখো, আমাদের পৃথিবীতে বৃষ্টি হয়, তো বৃষ্টি হলে পরে সেই গর্তগুলো জলে ভরে যাচ্ছে, তাহলে হয় সেটা কোনো সাগর বা মহাসাগর তৈরি হতে পারে। কি জানা ছিল কি সাগর মহাসাগর কিভাবে তৈরি হয়? এইভাবেই কিন্তু তৈরি হয়েছে। পৃথিবীর মধ্যে বিভিন্ন জায়গা এবড়ো খেবড়ো আছে। পৃথিবীর আকৃতি কিরকম? পৃথিবীর মতো, যেটাকে আমরা বলি এক্স্যাক্টলি জিওড। তো পৃথিবীর বিভিন্ন যে জায়গাগুলো রয়েছে, যে গর্তগুলো ছিল, সেগুলো কিন্তু আমরা দেখতে পাই না। কেন? কারণ পৃথিবীতে যখন বৃষ্টি হয়, ওই গর্তগুলো ভরাট হয়ে গিয়ে এখন জল দেখতে পাই। তো সেই জন্য কোথাও হ্রদ তৈরি হয়েছে, কোথাও আমাদের সাগর তৈরি হয়েছে, কোথাও মহাসাগর তৈরি হয়েছে। তাহলে এই ভূমিরূপ গুলো কিন্তু এইভাবেই তৈরি হয়েছে। এবার আমরা দেখব, এই যে ধূমকেতুর কনসেপ্টটা, এটা কিন্তু অপার্থিব কনসেপ্ট, মানে পৃথিবীর বাইরের কনসেপ্ট ওটা। আর পার্থিব কনসেপ্ট কি রকম হতে পারে? পার্থিব কনসেপ্ট দু প্রকার, একটা অন্তর্জাত, আরেকটা হচ্ছে বহির্জাত। অন্তর্জাত মানে কি? আমরা বলি না, আমার ভিতর ও বাহিরে, অন্তরে অন্তরে। অন্তর মানে কি? মনের ভিতরে। তো এখানে মন নেই, এখানে আমাদের পৃথিবী রয়েছে। তো পৃথিবীর ভেতরে যদি বিভিন্ন রকম প্রক্রিয়া হয়, এবং তার ফলে যদি পৃথিবীর বিভিন্ন রকম ভূমিরূপ সৃষ্টি হয়, সেটাকে বলছি অন্তর্জাত প্রক্রিয়া। বহির্জাত মানে কি? ভিতর ও বাহিরে। বহির্জাত কথার মানে বাইরে জাত, বাইরে উৎপত্তি হচ্ছে এমন কিছু, মতলব পৃথিবীর উপরে।
বহির্জাত মানে কি, পৃথিবীর ওপরে যখন বিভিন্ন রকম প্রক্রিয়াগুলো ঘটছে যেগুলো আমরা সচক্ষে দেখতে পাই কিন্তু দেখতে পাই না। কেন বলতো? এই যে প্রক্রিয়াগুলো হয় না, খুব স্লো মোশনে হয়। এই যে ধরো, এটা দেখতে পাবো যদি আমরা 1 বছর 2 বছর 10 বছর ধরে কোনো জায়গাকে লক্ষ্য করি, তাহলে বুঝতে পারবো। যেমন ধরো কোনো জায়গা থেকে নদী বয়ে গেছে, 10 বছর পর যদি আমি সেম জায়গাটায় যাই তাহলে বুঝতে পারবো 10 বছর আগে নদীটার জায়গাটা কিরকম ছিল আর এখন কিরকম হয়েছে। তাহলে এই হচ্ছে 2 রকম প্রসেস। এই 2 রকম প্রসেসের মাধ্যমে আমাদের নদী, সমভূমি, মালভূমি, পাহাড় সবকিছু সৃষ্টি হয়েছে। এই অন্তর্জাত প্রক্রিয়ার মধ্যে কি হয় সব থেকে বেশি? এক হচ্ছে লাভা। লাভা যখন বাইরে বেরিয়ে আসে আগ্নেয়গিরির মাধ্যমে, তখন বাইরে এসে জমাট বেঁধে তৈরি করছে মালভূমি। যদি লাভা দিয়ে মালভূমি তৈরি হয় তাকে বলছি লাভা মালভূমি, যদি সমভূমি তৈরি হয় তাকে বলছি লাভা সমভূমি। যে আগ্নেয়গিরি দিয়ে বেরাচ্ছে তাকে আমরা আগ্নেয়গিরি বলছি। তাহলে এটা অন্তর্জাত প্রক্রিয়া তৈরি হচ্ছে। ভূমিকম্প, এই যে শক্ত লেয়ার গুলো বললাম যেগুলোকে বলে প্লেট বা পাত, এই শক্ত লেয়ার গুলো যখন একটা দুটোর সাথে ধাক্কা খায় বা দূরে সরে যাচ্ছে বা পাশাপাশি ঘষা খাচ্ছে, তখন কি হয়? কেঁপে ওঠে না? কাঁপাটাকে তো বলি ভূমিকম্প, ভূমিটাই তো কেঁপে উঠছে। তাহলে ভূমিকম্পের ফলে কি হয়? ধরো কখনো কোনো জায়গা হতে পারে ভূমিকম্পের ফলে কোনো জায়গা মাটির ভেতরে ঢুকে গেল, বা হতে পারে ভূমিকম্পের ফলে কোনো একটা জায়গা উপরে উঠে আসলো। কখন উঠে আসতে পারে? ধরো এই একটা প্লেট দুটো ঘষাকে মাঝখানটা উপরে উঠে যাচ্ছে, কি তৈরি হচ্ছে? পাহাড়। এইভাবে নানান জিনিস কিন্তু তৈরি হতে পারে। তাহলে এগুলো সব অন্তর্জাত বল। এবার আসে বহির্জাত বল। বহির্জাত বল মানে বাইরে কাজ করছে। বাইরে কে কে কাজ করতে পারে? এক বায়ু কাজ করতে পারে খুব জোরে প্রবাহিত হলে, এক নদী কাজ করতে পারে, আর হিমবাহ কাজ করতে পারে। হিমবাহ কি জিনিস? বরফের বড় চাদরকে আমরা বলি হিমবাহ। কোথায় দেখতে পাই? পাহাড়ি অঞ্চলে দেখতে পাই। দেখবে পাহাড়ের উপরে বরফ জমে থাকে বা চারদিকে তাকলে শুধু বরফে দেখতে পাই, ওই বড় বড় বরফের চাইগুলোকে বলে হিমবাহ। এগুলো দেখলে বুঝবো না, কিন্তু হিমবাহগুলো যখন পাহাড় থেকে ধীরে ধীরে নিচের দিকে নামে না, প্রচুর ভাবে ভূমিরূপের পরিবর্তন ঘটায়। ধরো একটা পাহাড়ি এলাকা, অনেক দিন ধরে যদি একটা হিমবাহ ওখানে চাপ সৃষ্টি করে থাকে, কি হবে? সামান্য ডেবে যাবে না? ওটাও তো একটা ভূমিরূপ। এবার বরফ যখন জমেছে তখন ওখানে নুড়ি কাফর বালি যা ছিল সব নিজের সাথে নিয়ে জমে গেছে। যখন বরফটা আস্তে আস্তে গলতে গলতে নিচে নামছে তখন কি করবে? ওগুলোকে নিচে নামিয়ে নিয়ে আসবে। তাহলে আস্তে আস্তে দেখো ওই বরফ নিচে এসে কিন্তু একটা সমভূমিও তৈরি করছে। এইভাবে বহির্জাত প্রক্রিয়া কাজ করে, কিন্তু এগুলো খুব স্লো প্রসেসে করে। এর আলাদা 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 প্রসেস আছে। যেমন যান্ত্রিক আবহবিকার। যান্ত্রিক আবহবিকারে কি হয়? শুধু এর গঠন চেঞ্জ হয়। যান্ত্রিক আবহবিকারের কনসেপ্ট কি হয়? এর গঠনের চেঞ্জ হয়। মানে এটাকে যদি আমি এবার আঠা দিয়ে লাগিয়ে দিই, যদি সম্ভব নয় বলছি, জাস্ট আঠা দিয়ে লাগিয়ে দিই আবার আগের মতো হয়ে যাবে। তার মানে বাহ্যিক গঠন যেটা আছে, বাইরের গঠনের যদি কোনো পরিবর্তন ঘটে কোনো প্রসেসের মাধ্যমে, ন্যাচারাল প্রসেসের মাধ্যমে, তাকে বলছি যান্ত্রিক আবহবিকার। আর একটু সুন্দর আঁকা দেখাই, বলো তো এটা কারোর হাতে আঁকা জিনিস কিনা? কি মনে হচ্ছে তো হাতে আঁকা, কিন্তু না, এটা ন্যাচারাল প্রসেস। আসলে এই যে পাহাড়ি এলাকাটা দেখছি, এখানে পাহাড়ি এলাকার মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম মিনারেলস রয়েছে। এই মিনারেলস গুলো অক্সিজেন, জল, হাওয়া, এই সব রকম জিনিসের সাথে কেমিক্যাল রিঅ্যাকশন করে বিভিন্ন কালার ধারণ করেছে। এর ফলে দেখে মনে হচ্ছে কেউ যেন একটা রং তুলি বুলিয়ে দিয়ে গেছে। এই যে কেমিক্যাল রিঅ্যাকশন হচ্ছে, রাসায়নিক পদার্থের বিক্রিয়া হচ্ছে, তাই এই ধরনের যে প্রক্রিয়াগুলো ঘটে তাকে বলছি রাসায়নিক আবহবিকার। এবার ধরো আরেক প্রসেস আছে, কোনো ভূমির ঢাল রয়েছে। ভূমির ঢাল হলে কি হবে? যে আলগা জিনিসগুলো আছে ওপর থেকে নিচের দিকে আসবে। আরেকটা কারণ হতে পারে যখন ভূমিকম্প হচ্ছে পাহাড়ি এলাকার উপরে বড় বড় চাইগুলো নিচের দিকে নেমে চলে আসতে পারে। এই প্রসেসকে আমরা বলি পুঞ্জিত ক্ষয়। পুঞ্জ হয়ে ক্ষয়ে আসছে, তাই একে বলি পুঞ্জিত ক্ষয়। এই যে দেখো, পাহাড়ের ওই আগে জায়গাটা তো আকৃতি চেঞ্জ হলো, আকৃতি চেঞ্জ হলো মানে নতুন ভূমিরূপ তৈরি হলো। এটাও এক রকমের আমাদের বলতে পারি ভূমিক্ষয়। এবার দেখো ধীরে ধীরে এই যে ক্ষয় হচ্ছে, ক্ষয় হতে হতে আমরা একদম শেষে এসে পৌঁছাই, যেটাকে বলি ক্ষয়ের শেষ সীমা। এই ক্ষয়ের শেষ সীমায় এসে আর কোনো ভূমিরূপ তৈরি হয় না, তখন সেটা একটা সমভূমি রূপে থাকতে পারে বা নদীর জলতলে এসে কিন্তু থাকতে পারে। জানা ছিল কি? অনেক কিছু নতুন জেনেছো, এইটুকু কিন্তু আমি বলতে পারি। এরকম আরো যদি নতুন কিছু জানতে চাও, যদি ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখে থাকো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে লাইক, কমেন্ট আর
লাইক কমেন্ট করো আর আমাদের চ্যানেলটাকে ফলো করে দিও। আর যদি ইউটিউবে দেখো তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।